চলো তাহলে আজকে আর দেরি না করে আমরা ক্লাসটা শুরু করছি। দেখো, আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আজকে কোন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব? আজকের আলোচনার বিষয়বস্তু হলো ট্রেন। ট্রেন অর্থাৎ ট্রেন চ্যাপ্টার নিয়ে আমরা আজকে আলোচনা করব। আচ্ছা, তাহলে দেখো এই চ্যাপ্টারটা সম্পর্কে আগে একটু বলে নিই। সৌগত আমি গ্রুপে দিয়ে দেব। আচ্ছা, তো দেখো এই চ্যাপ্টারটা শুরু করার আগে আমি একটু কিছু বলতে চাই চ্যাপ্টারটা নিয়েই। আমি চাই যাদের এই চ্যাপ্টারটা নিয়ে একটু ভয় রয়েছে তাদের সমস্ত ভয়টাকে দূর করতে। সেটা কিভাবে? যে চেষ্টা করব পুরো কনসেপ্টটাকে ক্লিয়ার করে ক্লাসগুলো তোমাদেরকে দেওয়ার, যাতে তোমরা অ্যাটলিস্ট বুঝতে পারো। কারণ তোমাদের অনেকের কাছে কিন্তু খুব প্রবলেমের একটা চ্যাপ্টার এটা। খুবই সমস্যা হয়তো ফেস করো তোমরা সময় দূরত্ব এবং এই ট্রেন চ্যাপ্টারটা নিয়ে। এই যে ট্রেন চ্যাপ্টারটা আমরা করব, এখানে মেন যে সমস্যাটা সৃষ্টি হয় বা তৈরি হয় একটা মাত্র শব্দ নিয়ে। কি সেটা? রিলেটিভ স্পিড, আপেক্ষিক গতিবেগ যেটাকে বলা হয়। রিলেটিভ, লেখাটা তো খারাপ হচ্ছে কেন আজকে? রিলেটিভ স্পিড, তাই তো? তাহলে এবার বিষয় হচ্ছে এই রিলেটিভ স্পিড কি, এটা একটু জানতে হবে। মনে রাখবে এই ট্রেন চ্যাপ্টারে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ড রয়েছে এই রিলেটিভ স্পিড অর্থাৎ আপেক্ষিক গতিবেগ। তাহলে এই চ্যাপ্টারের শুরুটাই হবে কিন্তু আপেক্ষিক গতিবেগ দিয়ে, অর্থাৎ রিলেটিভ স্পিড দিয়েই কিন্তু শুরু, তাই তো? এটা মাথায় রাখবে। এবার বিষয় হচ্ছে, আমি একটু আগেই বললাম যে এটা এবং টাইম অ্যান্ড ডিস্টেন্স অনেকেরই খুব প্রবলেম। তাহলে আসলে কি হয়, এই দুটো চ্যাপ্টার কিন্তু একই সাথে থাকে, কিন্তু টাইম অ্যান্ড ডিস্টেন্সের এটা হলো একটা পার্ট, ট্রেন চ্যাপ্টারটা হলো টাইম অ্যান্ড ডিস্টেন্সেরই একটা পার্ট। কিন্তু তাহলে আলাদা করে কেন শিখব? তার মানে বিষয়টা হচ্ছে যে এই চ্যাপ্টার বলতে কি, এই যে ট্রেন চ্যাপ্টার, এখানে এমন তো কিছু আছে, তাই না? এমন কিছু আছে যার জন্য এটা আমরা আলাদা করে শেখাচ্ছি। তাহলে এবার বিষয় হচ্ছে এখানে কি আছে সেটাকে আমাকে খুঁজে বের করতে হবে, এবং সেটা বের করে সেই জিনিসটা আমাকে একটু ভালো করে শিখতে হবে। যদি আমি সেই বিষয়টাকে ভালো করে রপ্ত করতে পারি, তাহলে আমার মনে হয় না এই চ্যাপ্টার নিয়ে কারো কোনো প্রবলেম থাকতে পারে। কারণ এটা হতে পারতো আমি টাইম অ্যান্ড ডিস্টেন্স বা সময় ও দূরত্ব চ্যাপ্টারটা শুরু করে তার মধ্যে কিছু আমি ট্রেন রিলেটেড কোশ্চেন রাখতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি। কারণ আমি চাইছি এই ট্রেন চ্যাপ্টারটাকে আলাদাভাবে শেখাতে, কারণ এর মধ্যে এমন কিছু না কিছু রয়েছে, সেই জিনিসটাকে আমি আলাদা করে তোমাদেরকে শেখাতে চাই। তাহলে কি হবে, এই চ্যাপ্টারটা তোমরা অনেক ইজিলি করতে পারবে। তো এই যে কি যে রয়েছে সেটা আমরা একটু বের করার বা বলার চেষ্টা করছি তোমাদেরকে। সবার আগে এই চ্যাপ্টার, এই যে রিলেটিভ স্পিড, তাহলে এই রিলেটিভ স্পিড বিষয়টা কি এটা একটু আমাকে জানতে হবে। তাহলে সবার আগে আগে চলে আসি, স্পিডটা কি? স্পিড তাহলে একটু দেখে নাও, আমি আস্তে আস্তে ডেফিনিশনগুলো বলছি, একটু ভালো করে বোঝার চেষ্টা করো তোমরা। তাহলে এই হলো স্পিড। স্পিডটা কি? ইউনিট টাইমে বা একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে ওই দূরত্বকে বলা হয় স্পিড। তাহলে কি বললাম? ইউনিট টাইমে, কিন্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় স্পিড। এবার বিষয় হচ্ছে যে ইউনিট টাইমে যে দূরত্ব, তাই তো, যে দূরত্ব বা যে ডিস্টেন্স অতিক্রম করে, এবার কথা হচ্ছে ওই দূরত্বটা কত, এটাই তো আমি জানি না। আমি এটা বললাম যে একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে, তাহলে এই দূরত্ব কত, এই দূরত্ব তো আমি জানি না। তাহলে বিষয়টা দেখো, আমি যদি এইভাবে বলি যে সে 1 ঘন্টায় সে 60 কিলোমিটার যায়, তাহলে আমরা কিন্তু এবার বলতে পারি যে এখানে ডিস্টেন্সটা হচ্ছে তার 60 কিলোমিটার। কি বললাম? 1 ঘন্টায় সে 60 কিলোমিটার যায়। তাহলে পরের ঘন্টায় সে আবার কত কিলোমিটার যাবে? তখন বলবে যে হ্যাঁ স্যার, পরের ঘন্টায়ও সে 60 কিলোমিটার যাবে। একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। তার পরের ঘন্টায় সে কতটা যাবে? তার পরের ঘন্টায়ও সেই 60 কিলোমিটার যাবে। আচ্ছা, তাহলে এটা কিন্তু আমরা বুঝলাম স্পিডটা কী জিনিস, তাই তো? আমরা মেনলি দেখাতে চাইছি যে রিলেটিভ স্পিডটা কী জিনিস। তাহলে রিলেটিভ স্পিড কি এটা বুঝবো কি করে? আমি স্পিডটা বুঝলাম,
এবার দেখো রিলেটিভ স্পিডটা আমরা কি করে বুঝবো। এই যে ধরো এটা প্রথমে একজনের গতিবেগ ঘন্টায় 60 কিলোমিটার করে যাচ্ছে। এবার আমি দ্বিতীয় জন যদি এরকম হয়, সে ঘন্টায় 40 কিলোমিটার করে যাচ্ছে, 40 কিলোমিটার করে যাচ্ছে, তাহলে পরের ঘন্টায় কতটা যাবে? সে পরের ঘন্টায়ও কিন্তু 40 কিলোমিটার যাবে। সে পরের ঘন্টায় কত যাবে? 40 কিলোমিটারই কিন্তু যাবে। তাহলে প্রথমজন যাচ্ছে 40 কিলোমিটার করে, প্রথমজন যাচ্ছে 60 কিলোমিটার করে, দ্বিতীয় জন যাচ্ছে 40 কিলোমিটার করে। তাহলে এই যে একটা জিনিস লক্ষ্য করো, প্রথমজন কিন্তু অলওয়েজ 20 কিলোমিটার এগিয়ে থাকছে। কার থেকে? দ্বিতীয় জনের থেকে, তাই না? আমি কি বলছি তোমরা কি বুঝতে পারছো? একটু রেসপন্স করবে। তাহলে বিষয়টা কি হলো, এক বস্তুর তুলনায় দ্বিতীয় বস্তু একক সময়ে বা একটি নির্দিষ্ট সময়ে যে দূরত্ব যায় সেটাই হলো তার রিলেটিভ স্পিড। তাহলে এখানে রিলেটিভ স্পিডটা কত আসবে? 20 আসবে, 20 আসবে তার রিলেটিভ স্পিড। তাহলে এই যে রিলেটিভ স্পিড কি জিনিস, আশা করি তোমরা বুঝতে পেরেছো, কারো কোনো ডাউট থাকার কথা নয়। প্রত্যেকে একটু রেসপন্স করবে যে রিলেটিভ স্পিডটা কি জিনিস। তাহলে এখানে তোমরা দেখতে পেয়েছো একজন আরেকজনের সাপেক্ষে যতটা এগিয়ে থাকে সেটাই হচ্ছে তার রিলেটিভ স্পিড। এবার কথা হচ্ছে, এগিয়ে তখনই থাকবে যখন কিনা তারা একই দিকে যায়। যখন তারা একই দিকে যায় তখন আমরা কি করে রিলেটিভ স্পিডটা বের করলাম? তখন আমরা মাইনাস করে বের করলাম। অর্থাৎ এটা খেয়াল রাখতে হবে, যখন আমরা রিলেটিভ স্পিড নির্ণয় করব তখন যদি তারা একই দিকে যায় তাহলে আমরা কি করব? মাইনাস করব। কেন মাইনাস করব আমি এখানে দেখিয়ে দিয়েছি। একজনের গতিবেগ 60 কিলোমিটার, একজনের গতিবেগ 40 কিলোমিটার, দুইজন একই দিকে যাচ্ছে, তাহলে একজন আরেকজনের সাপেক্ষে কত কিলোমিটার এগিয়ে রয়েছে? 20 কিলোমিটার। তাহলে তার রিলেটিভ স্পিড কত? 20 কিলোমিটার। তাহলে এখানে বিষয়টা খেয়াল রাখতে হবে যে একই দিকে যদি যায় তাহলে আমরা মাইনাস করব। কেমন? আচ্ছা দেখো, এই মুহূর্তে যারা ক্লাস করছো মাত্র 3জন আমি দেখলাম বা 4জন কমেন্ট করছো, বাকিরা একটু কমেন্ট করলে খুশি হই ভাই। যে আমি দেখো অঙ্ক করছি সেটা আলাদা বিষয়, কিন্তু কি বলতো প্রত্যেকটা জিনিস বা প্রত্যেকটা চ্যাপ্টার শুরু করার আগে এই যে আমি যে লেকচারটা দেই, ঠিক আছে, এটা একটু বোঝাটা দরকার আমার মনে হয়। তাহলে কি হয়, তুমি কোশ্চেনগুলো অ্যাটলিস্ট বুঝতে পারবে। কি বলতো দেখো, এক্সামে হয়তো আমি যেই কোশ্চেনগুলো করাই এই কোশ্চেনগুলো তুমি সেম টু সেম নাও পেতে পারো, কিন্তু তোমার যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে যেই কোশ্চেনে আসুক ভাই তুমি কিন্তু করতে পারবে। এটা জিকে নয় যে তুমি একা একা মুখস্থ করে গেলে। দেখো জিকের ক্ষেত্রে কি হয়, তুমি 10,000 জিকে পড়বে, তার মধ্যে কমন পেলে করতে পারবে, না পেলে নেই। যখন 10,000 একটা 1 নাম্বার এক্সট্রা যে জিকেটা পরীক্ষা আসবে সেটা তোমার অজানা, তুমি কিন্তু সেটা আন্দাজে করতে পারবে না, করলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু ম্যাথ হচ্ছে এমন একটা জিনিস, আমি যদি 10টা যোগ অঙ্ক তোমাকে শেখাই, 11 নাম্বার যোগ অঙ্কটা তুমি অটোমেটিক্যালি পারবে, চেষ্টা করলেই পারবে, কারণ চেষ্টার একটা জায়গা থাকে ম্যাথে, রিজনিংয়ে, কিন্তু জিকের ক্ষেত্রে এটা থাকে না, তাই না? তো যাই হোক, তাহলে আশা করি এটা বুঝতে পেরেছো। তাহলে এবার দেখো, এবার এটা তো সেম, যে সব সময় সেম হবে এরকম তো কথা নয় বা এরকম বিষয় নয়, অপোজিটও তো হতে পারে। তাহলে অপোজিট হলে কি হবে? দেখো বিষয়টা অপোজিট হলে কি হয় আমি একটু দেখিয়ে দিই। ধরো একজন এখানে একটা পয়েন্ট রাখলাম এ আর এখানে একটা পয়েন্ট রাখলাম বি। এবার কি করলাম, এর আগে সেম দিকে যাচ্ছিল, এবার দুজনেরটা অপোজিট দিকে যদি হয়, একজন যাচ্ছে এই দিকে, ঠিক আছে, আরেকজন অপোজিট দিক থেকে আসছে, দেখো এই যে অপোজিট দিকে, তাহলে অপোজিট দিক থেকে এবার কি হবে, সাপোজ 1 ঘন্টায় এ গেল 60 কিলোমিটার, এ গেল 40 কিলোমিটার। তাহলে দেখো এখানে 1 ঘন্টায় এ গেল 60 কিলোমিটার, এ গেল 40 কিলোমিটার। তাহলে এবার কি বলবো, আলটিমেটলি ওভারঅল তারা 1 ঘন্টায় কত দূরত্ব গেল? 1 ঘন্টায় কিন্তু 100 কিলোমিটার গেল। তাহলে আমরা যখন অপোজিট দিক থেকে হয় তখন আমরা কি করব? প্লাস করব। এটা একটু মাথায় রাখবে। আমি এটা আরো ডিটেলসে আরো সুন্দর করে দেখাবো শেষের দিকে, ঠিক আছে? আগে আস্তে আস্তে করে আমরা প্রত্যেকটা পার্ট একটু বোঝানোর চেষ্টা করি, কেমন? তো যাই হোক, তাহলে কি হবে, রিলেটিভ স্পিড বলো, রিলেটিভ টাইম বলো, রিলেটিভ আর কি হতে পারে, স্পিড টাইম ডিস্টেন্স দূরত্ব বলো, সেম দিকে যদি হয় তাহলে তুমি করবে মাইনাস, আর যদি অপোজিট দিকে হয় তাহলে তুমি করবে প্লাস। তাহলে এই হলো রিলেটিভ স্পিডটা। এরপরে যে বিষয়টা একটু জানতে হবে, দেখো এই যে ট্রেন, আসলে তো আমরা আজকে ট্রেন নিয়ে আলোচনা করবো, তাহলে এবার চলে আসি ট্রেন। দেখো ট্রেনের লম্বা কিলোমিটারে কিন্তু থাকে না,
ট্রেনের লম্বা কিন্তু কিলোমিটারে থাকে না, তাহলে ট্রেনের লম্বা থাকে মিটারে। তাহলে আমরা কি লিখবো, এই যে ট্রেন কি কিলোমিটারে, এই যে কিলোমিটারে কিন্তু থাকে না, তাহলে থাকে কিসে, এটা খেয়াল রাখবে, থাকে কিন্তু মিটারে। আর স্পিড, তাহলে কি বললাম, ট্রেনের দৈর্ঘ্য বা ট্রেনের লম্বা কিলোমিটারে কিন্তু থাকে না, থাকে কিসে, মিটারে থাকে। বুঝতে পেরেছো? আবার এই যে ট্রেনের স্পিড, এই স্পিডটা কিন্তু অলওয়েজ দেখবে তোমার কিলোমিটার পার আওয়ারে প্রকাশ করা হয়। ট্রেনের যে গতিবেগ কিন্তু আমরা কিলোমিটার প্রতি ঘন্টায় হিসাবে আমরা বলে থাকি, আর ট্রেনের লম্বাটা কি আমরা মিটার দ্বারা প্রকাশ করে থাকি, তাই তো? এবার দেখো বিষয় হচ্ছে, ট্রেন যখন কাউকে বা কোনো কিছুকে অতিক্রম করে নিশ্চয়ই তার 5 ঘন্টা বা 10 ঘন্টা সময় লাগে না। ট্রেন যখন কোনো কিছুকে অতিক্রম করে তখন নিশ্চয়ই তার 5 বা 10 ঘন্টা সময় লাগে না। তাহলে কতটা লাগে, হয় কিছু কয়েক সেকেন্ড লাগে, হয় কয়েক সেকেন্ড লাগবে, কিংবা বড় জোর তার কি কিছুটা মিনিট লাগতে পারে। তাহলে ট্রেন যখন কোনো কিছুকে অতিক্রম করে কয়েক ঘন্টা নিশ্চয়ই লাগবে না, তাহলে কি হয় কিছুটা সেকেন্ড কিংবা কিছুটা মিনিট লাগবে। এই সমস্যাটাই কিন্তু এখানে, এই যে এবারে কিন্তু সমস্যা শুরু। বুঝতে পেরেছো? এবার কোথায় সমস্যা সেটা এবার বুঝতে হবে। দেখো এখানে সমস্যাটা আমরা দেখতে পেলাম যে ডিস্টেন্স, দূরত্ব, এই যে ডিস্টেন্স দেওয়া থাকে মিটারে, দূরত্বটা দেওয়া থাকবে মিটারে, টাইম, সময়টা দেওয়া থাকবে, এই যে টাইম, সময়টা দেওয়া থাকবে সেকেন্ডে, এটা হচ্ছে মিটার, তাই তো? এই যে এটা হচ্ছে মিটার আর টাইমটা দেওয়া থাকবে সেকেন্ডে। আর কি বলেছিলাম, আর বলেছিলাম স্পিডটা দেওয়া থাকবে কিসে, স্পিডটা দেওয়া থাকবে এই যে কিলোমিটার পার আওয়ারে, কিলোমিটার পার আওয়ারে, তাই তো প্রকাশ করতে হয়। তাহলে এখানে একটা জিনিস কিন্তু আমরা বুঝতে পেরেছি, এই যে কি বুঝতে পারলাম, যে এখানে এটা কম্পালসারি তাদের ইউনিটটা কিন্তু চেঞ্জ হবে, তাদের ইউনিটটা কিন্তু চেঞ্জ হবে। কেন? কখনো মিটার পার সেকেন্ড হতে পারে, কখনো কিলোমিটার পার আওয়ার হতে পারে। তাহলে এই যে মিটারের চেঞ্জ, মিটারের কনভার্সন, এটা কিভাবে হয় এটা একটু জানতে হবে। কেমন? তাহলে কি কিলোমিটার থেকে মিটারে যখন প্রকাশ করব কিভাবে আমরা সেটাকে লিখব, কিংবা কিলোমিটার থেকে যখন আমরা মিটারে প্রকাশ করব আমরা কিভাবে সেটাকে কনভার্ট করব, এটা একটু আমাদের জানতে হবে, তাই তো? যাক, এগুলো সবই আমি আস্তে আস্তে বলবো। তো আগে বিষয়গুলো আমরা একটু জেনে নিই, তারপরে আমরা এই চ্যাপ্টারের টোটাল জিনিসগুলো আমি বলবো, কেমন? এবার চলো, এই যে ট্রেন যখন চলে এলো, যাই হোক টাইম, স্পিড, ডিস্টেন্স এগুলো এলো, এটা আমরা পরে বলছি। তাহলে এই যে একটু আগে একটা কথা বললাম, ট্রেন যখন কাউকে বা কোনো কিছুকে অতিক্রম করে, তাহলে ট্রেন কাকে কাকে অতিক্রম করে এটা একটু আমাকে দেখতে হবে। এবার দেখো ট্রেন কাকে কাকে অতিক্রম করে। ট্রেন আমরা দেখতে পাবোই চ্যাপ্টারে, আসলে ট্রেন দুই ধরনের বস্তু বা জিনিসকে অতিক্রম করে। তাহলে প্রথমত দেখবে, ধরো একটা জিনিস লক্ষ্য করো, তুমি রোগা পাতলা একটা মানুষ, এই যে এটা হচ্ছে তুমি, তাই তো? আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে তুমি। এবার এই যে এটা যে তুমি তুমি কিন্তু খুবই রোগা পাতলা, এটা মাথায় রাখো। ট্রেন তো অনেক বড় একটা ট্রেন, এই যে ট্রেন যখন এই রোগা পাতলা কোনো কিছুকে অতিক্রম করবে সময়টা কিন্তু একেবারে নগণ্য, খুবই কম লাগবে, ন্যানো সেকেন্ড লাগবে। তো এই ন্যানো সেকেন্ডের হিসেব কিন্তু করতে হয় না, তাই তো? তাহলে কি বললাম, ট্রেন যখন সরু দৈর্ঘ্য তোমার মতো কোনো মানুষকে অতিক্রম করবে, ট্রেন কিন্তু আসলে ওই মানুষকে নয়, ট্রেন তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করবে। কেন মানুষকে নয়? কারণ দেখো ওই মানুষটাকে অতিক্রম করতে তার খুবই কম সময় লাগবে, আর ওই কম সময়ের হিসেবটা করার দরকার নেই। যেহেতু তার লেন্থটা বা তার দৈর্ঘ্যটা কম, তাহলে তার ক্ষেত্রে আমার কি হিসেব করার দরকার নেই, তার ডিস্টেন্সটা বা তার যে লেন্থটার দরকার নেই। তখন আমরা ক্যালকুলেশন করব শুধুমাত্র ট্রেনের দৈর্ঘ্য। বুঝাতে পারলাম? এবার একটা জিনিস লক্ষ্য করো, এরকম সরু টাইপের বা তোমার মতো রোগা টাইপের আর কি কি আছে, তাহলে আমরা এখানে একটু লিখি যে সবার প্রথমে আসে ম্যান। ট্রেন যদি কোনো মানুষকে অতিক্রম করে, ট্রেন যদি কোনো পোলকে অতিক্রম করে, পোল, পোল বলতে ধরো এই যেরকম গাছপালা, পোস্টার, যাই হোক বোঝায়। ট্রেন যদি কোনো গাছকে অতিক্রম করে, তার মানে দেখো এই গাছ গাছ কিন্তু অনেক মোটা নয়, তোমার থেকে হয়তো তোমার দ্বিগুণের মোটা হবে, তাও কিন্তু বেশি সময় লাগবে না। তাহলে আমি বিষয়টা কি বলতে চাইছি,
ট্রেন যখন সরু দৈর্ঘ্য, সরু বলতে কি তোমার মতো রোগা পাতলা করে যে কোনো জিনিসই থাক না কেন, যদি ট্রেন কখনো তাদেরকে ক্রস করে তাহলে মাথায় রাখবে ট্রেন কিন্তু আসলে শুধুমাত্র তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করবে, শুধুমাত্র নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করবে। কখন? যখন কিনা ট্রেন সরু দৈর্ঘ্যে তোমার মতো রোগা পাতলা কাউকে অতিক্রম করে বা কোনো কিছুকে অতিক্রম করে। তাহলে বোঝা গেল ট্রেন তখন শুধু নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করবে। এবার চলে আসি এই যে তুমি, ঠিক আছে, এই তুমিটা ধরো এই যে প্রথমে তুমি দাঁড়িয়ে আছো, তোমাকে যদি আমি একটু শুয়ে দিই তখন কিন্তু তুমি অনেকটা বড় হয়ে যাবে। দেখো তুমি দাঁড়িয়েছিলে যতটা ছিল একদম রোগা পাতলা, এখন ধরো এই যে সরু, যখন তুমি শুয়ে পড়বে তোমার কিন্তু লেন্থটা অনেক বেড়ে যাবে, লেন্থটা কিন্তু অনেক বেড়ে যাবে। কখন? যখন তোমাকে আমি শুয়ে দিলাম। ভালো করে বোঝো, তাহলে তোমার লেন্থটা কিন্তু বেড়ে গেল। তাহলে কি তুমি যখন দাঁড়িয়েছিলে, দেখো একটা জিনিস, এই যে এটা লেন্থটা কিন্তু খুবই কম, আর এটাকে যখন আমি শুয়ে দেবো এইভাবে তখন কিন্তু লেন্থটা অনেক বেশি, মানে বেড়ে গেল। তাহলে এখানে কিন্তু সময়টা আর আগের মতো ন্যানো সেকেন্ডে থাকবে না, তখন কিন্তু তার সময়টা একটু বেশি লাগবে। তাহলে কি এখানে তো আমাকে ক্যালকুলেশন করতে হবে, কারণ এর কিন্তু নিজস্ব একটা লেন্থ হয়ে গেল, তাই না? তাহলে এই যে ট্রেন যখন বড় মাপের কোনো কিছুকে অতিক্রম করে তখন কিন্তু আসলে ট্রেন শুধুমাত্র তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করে না, ট্রেন যাকে অতিক্রম করে তার দৈর্ঘ্যটাও কিন্তু তাকে অতিক্রম করতে হয়। কখন? যখন কোনো বড় মাপের কিছুকে অতিক্রম করে। ক্লিয়ার? তাহলে বড় মাপের কি কি? দেখো ট্রেন, তুমি একটা জিনিস ভাবো যে আজকে তুমি ধরো সে বনগাঁ থেকে শিয়ালদা যাবে, বনগাঁ থেকে শিয়ালদা যাবে, বনগাঁ থেকে শিয়ালদা যেতে যেতে তুমি কি কি ক্রস করো? তুমি সবার প্রথমে যেটা ক্রস করবে যে প্ল্যাটফর্ম ক্রস করবে, তুমি প্ল্যাটফর্ম ক্রস করবে, কারণ প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা আর মানুষের মতো সরু নয়, অনেকটা লেন্থ থাকে, অনেকটা ডিস্টেন্স, তাই না? তাহলে আমরা প্ল্যাটফর্মকে অতিক্রম করব, আর কি করব? আর আমরা কিছু ব্রিজকে অতিক্রম করব। আমরা দেখা গেলো বিভিন্ন ব্রিজ থাকে, সেই ব্রিজকে অতিক্রম করব। ব্রিজ তো আর ছোট হয় না, ব্রিজও কিন্তু অনেক বড় হয়। আর কি অতিক্রম করি আমরা? কোশ্চেন ম্যাথমেটিক্যালি ভাষায় দেখবে টানেল লেখা থাকে, মানে টানেল, আমরা কিছু টানেলকে অতিক্রম করব। তাহলে অর্থাৎ মাথায় রাখবে যে যখন কোনো বড় দৈর্ঘ্যের কাউকে অতিক্রম করবে তখন এই যে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস, প্ল্যাটফর্ম তো অনেক বড়, তখন ট্রেন অতিক্রম করবে এই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য, এই যে ব্রিজের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য, আর কি টানেলের দৈর্ঘ্য প্লাস হচ্ছে তার ট্রেন নিজের দৈর্ঘ্য, এই দুটোকে তখন অতিক্রম করবে। বোঝাতে পারলাম যে ট্রেন কখন শুধুমাত্র নিজের দৈর্ঘ্য অতিক্রম করে আর কখন সেই প্ল্যাটফর্ম কিংবা ব্রিজ কিংবা টানেলের সাথে যোগ করে করতে হয়। এই জিনিসটা কি ক্লিয়ার হলো? এইটুকু একটু বলো, তাহলে আমি তার পরের পোর্শনে যাব। সবাই একটু রেসপন্স করবে, এই মুহূর্তে যারা ক্লাসটি দেখছো একটু রেসপন্স করবে। আচ্ছা, সবাই একটু রেসপন্স করো। আচ্ছা, ওকে, ঠিক আছে। তো যাই হোক, তাহলে আমরা মোটামুটি একটা আইডিয়া হলো যে আসলে এই চ্যাপ্টারে কি কি ঘটনা ঘটতে পারে বা আমরা কি কি দেখতে পারি, তাই তো? এবার দেখো এই চ্যাপ্টার করতে গেলে আরো কিছু জিনিস একটু জানা দরকার, যে আমি প্রত্যেকটা চ্যাপ্টার যখনই করাই তার কিন্তু একটা ক্লাসিফিকেশন দেখাই যে এখানে কি কি ধরনের কোশ্চেন আমরা করব, তাই না? কি কি ধরনের কোশ্চেন আমরা করব। তো চলো দেখো আজকের সেই ক্লাসিফিকেশনটা একটু দেখো। এখানে দেখো, এখানে ক্লাসিফিকেশনটাকে আমি এই যে ট্রেন্ড চ্যাপ্টার, এই চ্যাপ্টারটাকে আমি টোটাল 4টে ভাগে ডিভাইডেড করেছি। আমরা 4টে টাইপের কোশ্চেন এখানে করব। তাহলে কি কি টাইপের কোশ্চেন? সবার প্রথমে দেখো 1 নম্বরে রয়েছে কনভারসেশন। কনভারসেশন দেখো, আমি যখন একটু আগে বুঝিয়েছিলাম যে কনভারসেশনটা কি, তোমাকে কনভার্ট করতে হবে। কাকে কনভার্ট করতে হবে? কিলোমিটার থেকে মিটারে কিংবা মিটার থেকে কিলোমিটারে। তাহলে দেখো এখানে 1 নম্বরে রয়েছে, দেখো এই কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড, আর কি মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ার। তাহলে এটা হচ্ছে কনভার্সন, মানে তোমাকে কনভার্ট করতে হবে কি কিলোমিটার পার মিটার থেকে মিটার পার সেকেন্ড বা মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার সেকেন্ড। তাহলে এবার কথা হচ্ছে আমরা কনভার্টটা যে করব, কিভাবে কনভার্ট করব। একটা জিনিস লক্ষ্য করবে, যখন দেখবে কোশ্চেনে দেওয়া আছে যে কিলোমিটার পার আওয়ার, তুমি এটাকে যখনই মিটার পার সেকেন্ডে কনভার্ট করবে কি করবে?
কিছুই না, তুমি 5/18 দ্বারা শুধু একে গুণ করে দেবে। তাহলে এই যে যেটা আসবে এটা কিন্তু মিটার পার সেকেন্ডে কনভার্ট হয়ে যাবে। কি 5/18 দ্বারা তুমি গুণ করবে। বোঝাতে পারলাম? এবার অনেকের মনে কোশ্চেন যে স্যার 5/18 আবার কোথা থেকে এলো? আসলে আমরা কিভাবে ক্যালকুলেশন করব? দেখো, মিটার পার সেকেন্ড, সেকেন্ড মানে আমরা সেকেন্ড, 60 সেকেন্ডে কত, 3600 সেকেন্ডে কত। তো আমরা আর মিটার 1000 মিটার ধরে আমাকে করতে হয়। তো এই ক্যালকুলেশনটা ঐকিক নিয়মে করলে আসলে কত 5/18 আসবে। একই রকমভাবে যদি কোশ্চেনে তোমার এরকম মিটার পার সেকেন্ড দেওয়া থাকে, এটাকে আমার কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে হয়, অলওয়েজ আমি গুণ করব 18/5, 18/5, তাহলে আমার অ্যান্সারটা কিসে আসবে? কিলোমিটার পার আওয়ারে আসবে। তাহলে এই যে টাইপ 1-এ আমরা যে কোশ্চেনগুলো সলভ করব, আমরা দুটো টাইপের কোশ্চেনের কথা বললাম। একটা হচ্ছে কি কনভারসেশন, তার মধ্যে কি কিলোমিটার থেকে মিটার, আর কি মিটার থেকে কিলোমিটার। তাহলে এই যে 1 নাম্বার আমি যেটা তোমাদেরকে বললাম, এটা কি সবাই ক্লিয়ার যে কনভার্সন বলতে আমরা কোন টাইপের কোশ্চেনগুলো করব, বা সেখানে কি করতে হতে পারে, বা মেইন আমাদের ফোকাস কি কনভার্সন টাইপের কোশ্চেনগুলোতে? একটু রেসপন্স করবে সবাই, সবাই একটু রেসপন্স করবে। দেখো, আজকের মেন ক্লাসটাই হবে যে এই চ্যাপ্টারটা বিষয়বস্তু তোমাদের ভালো করে বুঝিয়ে দেওয়াটাই। তো এই জন্য আমি বারবার করে তোমাদের বলছি যে তোমরা প্রত্যেকে একটু রেসপন্স করবে, এই কথাটা যেন আমাকে বারবার বলতে না হয়, প্লিজ। কেমন? আচ্ছা, ওকে ওকে, খুব সুন্দর। আজকে আমার একটা জিনিস খুব সত্যি বলছি, খুব ভালো লাগছে যে আমি যা বোঝাচ্ছি তোমরা কিন্তু একবারে বুঝে যাচ্ছ। কেউ এখন অবধি কিন্তু দুবার রিপিট করতে বলনি আমাকে, এটা খুব ভালো লাগছে আজকে। যাই হোক, তাহলে এটা হলো কনভার্সন। এবার 2 নম্বরের দেখো টি অ্যান্ড ডি ফর্মুলা। টি অ্যান্ড ডি বলতে কি টাইম অ্যান্ড ডিস্টেন্সের ফর্মুলা। এই যে 2 নম্বর হচ্ছে কি টাইম অ্যান্ড ডিস্টেন্সের ফর্মুলা। তো চলো এই ডিস্টেন্সের ফর্মুলাগুলো আমরা এখানে একটু এক এক করে তোমাদেরকে দেখিয়ে দিই। চলো এইটুকুর মধ্যে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তাহলে 2 নম্বর কি টাইম অ্যান্ড ডিস্টেন্সের ফর্মুলা, কিছু ফর্মুলা এখানে তোমাকে জানতে হবে। যেমন কি ডিস্টেন্স, সবার প্রথমে চলে আসো ডিস্টেন্স, দূরত্ব কি করে হয়? আমরা বলেছিলাম একক সময়ে যে দূরত্ব অতিক্রম করা হয় সেটাই হচ্ছে ডিস্টেন্স। তাহলে সরি স্পিড, তাহলে কি হলো? এবার দূরত্ব কি হবে? যে যদি আমরা সেই একক সময়ে যে দূরত্ব যায় যতটা সময় নিয়ে, সেটাই হচ্ছে তার ডিস্টেন্স। তাহলে আমরা বলবো ডিস্টেন্স ইকুয়াল টু হচ্ছে স্পিড ইনটু টাইম। তাহলে এটা হলো আমার 1 নাম্বার ইকুয়েশন, এটা হলো 1 নাম্বার ইকুয়েশন। এই ইকুয়েশন থেকে আমি আরো কিছু কথা বলতে পারি। যদি আমাকে বলা হয় টাইম ইকুয়াল টু কি, তখন আমি বলবো যে ডিস্টেন্স বাই হলো স্পিড। এটা হলো আমার 2 নাম্বার। এই ইকুয়েশনগুলো একটু মাথায় রাখতে হবে তোমার, কেমন? 3 নাম্বার কি, যদি তোমার কাছে স্পিড ওরা জানতে চায়, বের করতে বলে, তখন তুমি কি করবে? ডিস্টেন্স বাই টাইম করবে, ডিস্টেন্স বাই টাইম করবে। ঠিক আছে, এটা হলো 3 নাম্বার ইকুয়েশন। তাহলে ফর্মুলা বলে যদি কিছু থেকে থাকে, তাহলে এই তিনটে ফর্মুলা তোমাদের একটু মাথায় রাখতে হবে, কেমন? আচ্ছা, তাহলে ফর্মুলা তিনটে সবার ক্লিয়ার হলো? আচ্ছা, এবার নেক্সট দেখো, নেক্সট কি রয়েছে? 3 নাম্বার টাইপ কি আছে? ট্রেন অ্যান্ড অবজেক্ট। ট্রেন অ্যান্ড অবজেক্ট, অর্থাৎ ট্রেন যখন কোনো অবজেক্ট মানে কোনো বস্তুকে অতিক্রম করবে, তাই তো? দেখো, তার মানে এই ধরনের কোশ্চেন আমরা পাবো, ট্রেন আর কোনো অবজেক্ট রিলেটেড কোশ্চেন। যেমন এই যে একটু আগে বলেছিলাম, ট্রেন দেখবে মানুষকে অতিক্রম করবে, গাছকে অতিক্রম করবে, পোলকে অতিক্রম করবে। তাহলে যখন ট্রেন এই তিনটে অর্থাৎ ম্যান, ট্রি আর পোলকে অতিক্রম করে, তখন মাথায় রাখবে ট্রেন শুধুমাত্র তার এই যে তার নিজের লেন্থ, ওন লেন্থ, তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করবে। ট্রেন তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করবে। আর ট্রেন যখন কোনো ব্রিজ, কোনো প্ল্যাটফর্ম, কোনো টানেলকে অতিক্রম করবে, আসলে ট্রেন তখন কি করবে? কার দৈর্ঘ্যকে? এই যে ট্রেন তার নিজের দৈর্ঘ্য প্লাস হচ্ছে কি ওই ব্রিজ অথবা ওই প্ল্যাটফর্ম অথবা ওই টানেলের দৈর্ঘ্যকে অতিক্রম করবে। তাহলে এই দুটো জিনিস একটু মাথায় রাখতে হবে যে ট্রেন কখন কোন অবজেক্টটাকে তোমার অতিক্রম করে, সেইটা আমাকে একটু খেয়াল রাখতে হবে। তাহলে এই 3 নাম্বারটা ট্রেন অ্যান্ড অবজেক্ট রিলেটেড কোশ্চেনগুলো বুঝতে পেরেছো যে কোনগুলোকে আমরা টাইপ 3-তে রাখলাম? আচ্ছা, কারো যদি কোনো প্রবলেম থেকে থাকে তোমরা আমাকে বলতে পারো।
একটু রেসপন্স করবে। আচ্ছা, চলো নেক্সট। নেক্সট কি রয়েছে টাইপ 4-এ? দেখো থিওরি অফ রিলেটিভিটি, অর্থাৎ এই যে আমি আপেক্ষিক কথাটা একটু আগে তোমাকে ক্লাস শুরুর প্রথমে যেটা বললাম, এই যে রিলেটিভ, তাই তো রিলেটিভিটি অর্থাৎ এই আপেক্ষিক, এখানে আমরা তিনটে জিনিস পাবো। তো দেখো এই যে আপেক্ষিক স্পিডটা কি জিনিস, বা রিলেটিভ স্পিডটা কি জিনিস, তাই তো। আর এখানে একটা জিনিস লক্ষ্য করি যে দুটো ডায়াগ্রাম রয়েছে, দেখো এখানে আমরা v1, তাই তো ভেলোসিটি বা বেগ আমরা যেটাকে বলছি, আর কি v2, দেখো দুটো কিন্তু তীরটা একই দিকে রয়েছে। দেখো মুভিং অবজেক্ট যদি সেম ডিরেকশনে থাকে তখন কি করতে হয়, আমরা একটু আগেই বলেছিলাম যদি কিনা সেম ডিরেকশনে থাকে তাহলে কিন্তু তুমি মাইনাস করবে। রিলেটিভ স্পিড বের করার ক্ষেত্রে যদি কিনা সেম ডিরেকশনে থাকে তাহলে তুমি কি করবে, মাইনাস করবে। ক্লিয়ার এটা? আচ্ছা, তাহলে সেম ডিরেকশনে থাকলে আমরা মাইনাস করব। একই রকমভাবে দেখো এখানে কিন্তু 2 নাম্বার, এটা 1 নাম্বার রাখলাম, এটা 1 নাম্বার আর এটা হলো 2 নাম্বার। 2 নাম্বারে দেখো কি রয়েছে, এই যে অবজেক্ট দুটো কিন্তু অপোজিট ডিরেকশনে রয়েছে। দেখো এই যে অপোজিট ডিরেকশনে, দেখো দুটোর দিকে মুখ ফিরে রয়েছে অপোজিট ডিরেকশন। তাহলে অপোজিট ডিরেকশন থাকলে তখন আমরা কিভাবে করব, দেখো v1 প্লাস v2, অর্থাৎ দুটোকে তখন প্লাস করতে হবে। তাহলে এই চ্যাপ্টারের যে মেন যে বিষয়বস্তুগুলো আমি কিন্তু টোটালটাই তোমাদেরকে ক্লিয়ার করে দেখালাম এখানে। আশা করি সবার ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তো যাই হোক, তোমরা হয়তো যারা বিভিন্ন বই ইউজ করো তাদের জন্য এটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে ফর্মুলাগুলো এখানে রয়েছে, ঠিক আছে, এই ফর্মুলাগুলো তোমরা বিভিন্ন বইতে হয়তো করেছো, তবে আমি বলবো আজকের পর থেকে এরকমভাবে এই ফর্মুলা দিয়ে কিছু জানার বা দরকার নেই। যা বোঝানোর আমি টোটালটা কিন্তু অলরেডি বলে দিয়েছি, ঠিক আছে। তবুও এগুলো একবার একটু দেখে নেবে, আমি টোটালটা এখানে রেখে দিয়েছি। কারণ দেখো এত সময় আমি যা ভয়েসে বললাম, ঠিক আছে, সেই জিনিসটা এখানে সুন্দর করে রয়েছে। তোমরা এটুকু জাস্ট একবার একটু দেখে নেবে কিংবা স্ক্রিনশট তুলে রাখবে। আমি এটা আর বলছি না, কারণ সমস্ত বিষয়গুলো অলরেডি আমি আগেই তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। কেমন? আরও কিছু ফর্মুলা বলে এখানে পাবে তোমরা। দেখো এই ফর্মুলাগুলো আমি আর বলছি না, কারণ আমি এইভাবে ডাইরেক্ট ফর্মুলা ইউজ করব না। তাহলে তোমরা এই ফর্মুলা যদি কেউ ইউজ করতে চাও করতেই পারো, ঠিক আছে। কারণ এক্সাম হলে বসে তুমি কিভাবে কোশ্চেনটাকে সলভ করবে সেটা একমাত্র তুমিই জানো, তাই না। শেখার সময় যে কোনোভাবে তুমি শিখতে পারো, কিন্তু এক্সাম হলে বসে তুমি সেই সময় কিভাবে করবে সেটা তুমি নিজে ডিসাইড করবে। কারণ আমি এইভাবে শেখাচ্ছি, তুমি কিভাবে প্র্যাকটিস করছো সেটা তো তুমি ভালো বলতে পারবে, তাই না। তাহলে এই ফর্মুলাগুলো তবুও তুমি একবার একটু দেখে রাখবে। বোঝাতে পারলাম? তাহলে ফর্মুলা বলে যদি কিছু থেকে থাকে বেসিক আমাকে দেখাতে হয়, তাই আমি এটুকু দিয়ে দিলাম। কারণ তোমরা হয়তো অনেকেই এই ফর্মুলাগুলো ইউজ করো বা অনেক এতদিন ধরে করেছো, তাই তো। তো সেই জন্য আমি এই কোশ্চেনগুলো তোমাদের জন্য রেখে দিলাম। আচ্ছা, চলো নেক্সট। এবার দেখো আজকের কিছু কোশ্চেন আমি রেখেছি তোমাদের জন্য, এক এক করে আমি সেই কোশ্চেনগুলোকে একটু সলভ করে দেখানোর চেষ্টা করছি। দেখো বুঝতে পারো কিনা। আমি সাধারণত যেদিন কনসেপ্টটা ক্লিয়ার করি সেদিন কিন্তু বেশি কোশ্চেন করাই না। তো যাই হোক, আজকেও আমি খুব একটা বেশি কোশ্চেন করাবো না। কারণ দেখো আজকে যে জিনিসটা বোঝালাম, আমি চাই এই জিনিসগুলো তুমি আরও একবার করে একটু দেখো। তাতে কি হবে, তোমার কিন্তু কনসেপ্টটাকে ক্লিয়ার করতে পারবে। কারণ দেখো কোনো জিনিস বেশি তাড়াহুড়ো করে শিখতে নেই, কারণ সেটা তাহলে তাড়াহুড়ো করে আমরা তাড়াতাড়ি ভুলে যাব, তাই না। আজকে যে যে জিনিসগুলো আমি বললাম এগুলো একটু মাথায় রাখার চেষ্টা করো, দেখবে এই চ্যাপ্টারের সমস্ত কোশ্চেন করতে পারবে। ক্লিয়ার? এবার দেখো এই যে কোশ্চেন আমরা শুরু করছি, আজকের ফার্স্ট কোশ্চেন। তো একটা জিনিস মাথায় রাখবে, এই যে ট্রেন রিলেটেড যে কোনো কোশ্চেনই তুমি সলভ করো না কেন, সবার আগে তোমাকে একটা জিনিস নজর দিতে হবে যে জিনিসটার দিকে, সেটা হচ্ছে ওরা কোশ্চেনে কি বের করতে বলেছে, ওরা তোমার কাছে কি অ্যান্সার জানতে চেয়েছে, তাই তো। এটা আগে সবার আগে দেখতে হবে যে ওরা কি জানতে চেয়েছে তোমার কাছে। তাহলে এবার বিষয়টা দেখো কি বলেছে, এ ট্রেন রানিং অ্যাট দ্য স্পিড অফ 60 কিলোমিটার পার আওয়ার ক্রসেস এ পোল। দেখো একটা পোলকে অতিক্রম করেছে, একটা পোলকে অতিক্রম করার যখনই দেখলাম পোল, আমার কিন্তু মাথায় কাজ করে গেল যে হ্যাঁ ট্রেন কিন্তু তার নিজের দৈর্ঘ্যকেই অতিক্রম করেছে। আচ্ছা ওকে, কি 9 সেকেন্ডে। আচ্ছা ওকে, এবার কি বলেছে,
হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য ট্রেন, তাহলে ওই ট্রেনের লেন্থ কত। তাহলে দেখো এই যে আমি কোশ্চেনটা পড়লাম, ঠিক আছে, তুমি এই কোশ্চেন না পড়েও কিন্তু করতে পারতে। কিভাবে? আগে আমরা জানি যে কোশ্চেনে ওরা কি বের করতে বলেছে বা কোশ্চেনটা দিয়েছে আমাকে কি করতে হবে, এটা কিন্তু কোশ্চেনের শেষে লেখা থাকে। তাহলে আমি কোশ্চেনের শেষে দেখবো, ভালো করে বোঝো। ও আচ্ছা, কোশ্চেনের শেষে রয়েছে ট্রেনের দৈর্ঘ্য কত, তার মানে ওরা লেন্থ চেয়েছে বা ডিস্টেন্স চেয়েছে, তাই তো। তাহলে সবার আগে আমার মাথায় কাজ করবে, দেখো আমি কিন্তু আগে এগুলো পড়বো না, সবার আগে আমার মাথায় চলে আসবে, আচ্ছা ওরা তো ট্রেনের দৈর্ঘ্য চেয়েছে, দৈর্ঘ্য বলতে কি লেন্থ বা আমি ডিস্টেন্স বলতে পারি। তাহলে বিষয়টা কীরকম হলো, আচ্ছা এই যে ডিস্টেন্স চেয়েছে, আর আমি জানি ডিস্টেন্স ইকুয়াল টু কি, স্পিড ইনটু টাইম। আচ্ছা তোমরা অনেকেই উত্তর বলছো, জানি না ঠিক কি ভুল, যাই হোক সেটা পরে হবে, আগে একটু দেখো ভাই, বোঝার চেষ্টা করো। এখন করতে হবে না, করার জন্য অনেক সময় পাবে, আগে একটু বোঝো যে আমি কিভাবে সলভ করতে বলছি। তাহলে কোশ্চেনটা পড়লাম বা না পড়লাম, কিন্তু আমি আগে শেষে চলে যাব যে ওরা কি চেয়েছে। তো ওরা দৈর্ঘ্য চেয়েছে, ডিস্টেন্স চেয়েছে, তো আমি জানি ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড বাই টাইম, আমি এটা লিখে নিলাম, আমি আগে এটা করব। এবার আমি এক এক করে, আমার মেন টার্গেট হচ্ছে এই যে দূরত্ব বের করতে গেলে আমাকে স্পিড আর হচ্ছে টাইম, এই দুটো জানতে হবে। এবার আমি কোশ্চেনে চলে আসবো, দেখব এখানে স্পিডটা তাদের কি আছে। আচ্ছা এই যে কোশ্চেনের মধ্যে আমরা দেখলাম যে কি 60 কিলোমিটার/আওয়ার, তাহলে এখানে কিন্তু গতিবেগটা দিয়ে দিয়েছে, তাই তো, এই যে স্পিড। আর এখানে টাইমটা দেখো 9 সেকেন্ড বলে দিয়েছে, এই যে 9 সেকেন্ড। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এখানে যখন কিলোমিটার/আওয়ার রয়েছে, এখানে সেকেন্ড রয়েছে, এখানে উত্তরে দেখো মিটার রয়েছে, আমি বুঝতেই পারলাম এই কিলোমিটার, 60 কিলোমিটার যেটা স্পিড, এখানে 60 লিখলাম, এই 60টাকে আমি কিলোমিটারে রাখতে পারবো না, আমাকে এটাকে মিটার/সেকেন্ডে প্রকাশ করতে হবে। তাহলে আমি কি দিয়ে গুণ করব, এই যে 5/18 দ্বারা আমি গুণ করব। তাহলে এই যে টোটাল, এটা হলো কিন্তু আমার স্পিড, ভালো করে বোঝো। কেন গুণ করলাম 5/18 দ্বারা, কারণ গতিবেগটা এরা কিলোমিটার/আওয়ারে রয়েছে, কিন্তু এখানে আমার সময়টা সেকেন্ডে রয়েছে, রাইট। আচ্ছা ওকে, এবার কি এই যে টাইম, তো টাইমের জায়গায় তুমি টাইমটা বসিয়ে দাও, সময় কত, এই যে 9 সেকেন্ড বলেছে, সময় কত, 9 সেকেন্ড। এবার ক্যালকুলেশন করো কি হবে, দেখো 9 দিয়ে 18কে কাটলে 2 হয়, 2 দিয়ে যদি তুমি 60কে কাটো 30 হবে, 5×30 কত হবে, 150 হবে, 5×30 150 মিটার, শেষ উত্তর। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, আমি কিন্তু দ্বিতীয়বার যে বাংলা যখন কোশ্চেনটা আমি পড়লাম, আমি কিন্তু পুরো কোশ্চেনটাও পড়িনি, আমি শুধু এটুকু দেখলাম আর এখানে দেখে নিলাম কি কি ডাটা দেওয়া আছে। কারণ আমার এখানে মেন টার্গেটটা হচ্ছে যে এই কোশ্চেনে কি ওরা বের করতে বলেছে আর কি কি ডাটা ওরা তোমাকে দিয়ে দিয়েছে। কি আমি কি বললাম বুঝতে পেরেছো সবাই? একটু রেসপন্স করবে এই মুহূর্তে যারা ক্লাসটি করছো, একটু রেসপন্স করবে, একটু রেসপন্স করবে, তাহলে আমি পরের কোশ্চেনে যাব। একটু রেসপন্স করবে তোমরা। আচ্ছা ওকে ওকে, যাক খুব সুন্দর, প্রত্যেকে তোমরা বুঝতে পেরেছো, খুব ভালো লাগছে। চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই, পরের কোশ্চেন। তাহলে আগে যেটা বললাম যে আগে কোশ্চেন আমি পুরোটা পড়লাম না, আগে একটু মেন আমি যেটা বলতে একটু ভালো করে বুঝো। আগে দেখবো আমরা যে কোশ্চেনে কি বলেছে। দেখো কোশ্চেনে বলেছে দ্য স্পিড অফ দ্য ট্রেন, ট্রেনের গতিবেগ চেয়েছে। তাহলে সবার আগে আমি কিন্তু কোশ্চেন পড়িনি, আমি যা বিষয়গুলো তোমাকে বোঝানোর চেষ্টা করছি কিভাবে তুমি সলভ করবে। তাহলে ওরা চেয়েছে দ্য স্পিড অফ দ্য ট্রেন, আমি জানি স্পিড ইকুয়াল টু কি, স্পিড ইকুয়াল টু হচ্ছে ডিস্টেন্স বাই হলো টাইম, স্পিড ইকুয়াল টু হচ্ছে ডিস্টেন্স বাই হলো টাইম, তাই না। তাহলে এবার এবার দেখো আমরা কিভাবে করব। এখানে জাস্ট আমাকে মানটা বসিয়ে দিতে হবে, জাস্ট আমরা কি করব, মানটাকে বসিয়ে দেব, তাই তো। এবার একটা জিনিস এখানে লক্ষ্য করো, আচ্ছা দেখো কি বলেছে, এবার আমি কোশ্চেনটা পড়বো। এবার দেখো এ ট্রেন 125 অর্থাৎ 125 মিটার লং পাসেস এ ম্যান, দেখো কাকে অতিক্রম করেছে,
একজন মানুষকে অতিক্রম করেছে। আচ্ছা, একজন মানুষকে অতিক্রম করা বলতে কিন্তু আমি এটা বুঝি আসলে সে ওই শুধুমাত্র ট্রেনের দৈর্ঘ্যটাকেই অতিক্রম করেছে, ট্রেনের দৈর্ঘ্যটাকেই সে অতিক্রম করেছে। আচ্ছা ওকে, তাহলে আমি কিন্তু এই যে ডিস্টেন্স, এই ডি তার ভ্যালু কিন্তু পেয়ে গেছি কত, 125, 125। তাহলে কি 125 মিটার ট্রেন তার নিজের দৈর্ঘ্য 125 মিটার অতিক্রম করেছে। আচ্ছা করেছে কি, এবার দেখে নিই যে রানিং অ্যাট 5 কিলোমিটার/আওয়ার ইন দ্য সেম ডিরেকশন। এবার এখানে একটা জিনিস লক্ষ্য করো, আবার সেম ডিরেকশনের কথা চলে এসেছে, আর আমরা জানি সেম ডিরেকশন থাকলে কিন্তু মাইনাস করতে হয়। কেন, রিলেটিভ স্পিড বা রিলেটিভ, আমরা তো তাই জানি। তাহলে যাক, সেম ডিরেকশন এটা তো একটু পরে করব। আচ্ছা দেখি আর কি বলেছে, সেম ডিরেকশনে কি, হুইচ দ্য ট্রেন ইজ গোয়িং ইন 10 সেকেন্ড, 10 সেকেন্ডে অতিক্রম করেছে সেম ডিরেকশনে, তাই না? তাহলে এখানে টাইমটা কিন্তু বলে দিয়েছে, আসলে এই যে 125 মিটার অতিক্রম করেছে কি 10 সেকেন্ডে, সময়টা বলে দিয়েছে 10 সেকেন্ডে। তাহলে আমরা দেখে নেই তার গতিবেগটা কত। তাহলে এখানে তুমি 10 দিয়ে ডিভাইডেড করো, 10 দিয়ে ডিভাইডেড করব। তাহলে এখানে রয়েছে মিটার, এখানে রয়েছে সেকেন্ড, কিন্তু অ্যান্সার রয়েছে কিলোমিটার/আওয়ার। তাহলে আমরা এখানে কি করব, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে এখানে আমরা কি করব, 18/5 দ্বারা গুণ করব। কেন 18/5 দ্বারা গুণ করব, কারণ এখানে দেখো এই যে এই 125 রয়েছে মিটার আর 10 রয়েছে সেকেন্ড, কিন্তু অ্যান্সারের দিকে একটু লক্ষ্য রাখতে হবে। অ্যান্সারটা কিসে রয়েছে, আমি বলেছিলাম যে আমাদের কনভার্সনটা একটু দেখতে হবে। তাহলে এখানে রয়েছে কিলোমিটার/আওয়ার, সেই জন্য আমি 18/5 দ্বারা গুণ করে দিলাম। এবার এটাকে যখন আমি ক্যালকুলেশন করব, একটু দেখে নেই কত আসে। 5 দিয়ে যদি কাটি 25, 5 দিয়ে কাটলে 2, 5 দিয়ে কাটলে 5, তাই তো, 2 দিয়ে কাটলে 9। তাহলে আমার গতিবেগটা কত এলো, 45 কিলোমিটার/আওয়ার। দেখো 45 কিলোমিটার/আওয়ার। তাহলে একটা ট্রেনের গতিবেগ কিন্তু বলে দিয়েছে, ভালো করে বোঝো। এই যে দ্য রানিং অ্যাট 5 কিলোমিটার সেম ডিরেকশনে, দেখো 5 কিলোমিটার, তাহলে কি দ্য স্পিড অফ দ্য ট্রেন, ওই ট্রেনের গতিবেগ কত। এবার দেখো তোমাকে আমি রিলেটিভ স্পিডটা দিয়ে একটু বোঝাই, তাহলে আই থিঙ্ক আরও বেশি ক্লিয়ার হবে। আমি একবারে, ইয়েস সৌগত রয় একদম সঠিক উত্তর বলেছো ভাই, এখানে সঠিক উত্তরটা 50 হবে। একদম সঠিক বলেছো, আমি জানি না তুমি সঠিকটা বুঝতে পেরেছো কিনা, যে আমি বাকিদের উদ্দেশ্যে একটু বলে দিই। অনেকে কিন্তু ভাববে যে এই 45টা অ্যান্সার না, কারণ এই যে সেম ডিরেকশন বলেছে না, তাহলে এর তো কিছু একটা ফাংশন রয়েছে। এবার আমি একটু ডিটেলসে বুঝিয়ে দিই, এটা জাস্ট তোমার বোঝার সুবিধার্থে, নাহলে তুমি ইজিলি করে ফেলতে পারবে। দেখো মনে করি আমি ট্রেনটার, ধরি ট্রেনটার স্পিড, আমি ধরে নিলাম সে ট্রেনটার স্পিড এক্স, ট্রেনটার স্পিড এক্স, তাহলে তার রিলেটিভ স্পিড কি হবে, এ দেখো 5 বলে দিয়েছে না, তাহলে সেম একই দিকে, তাহলে আমরা এখানে বলবো যে রিলেটিভ স্পিড হবে তার কত, এক্স মাইনাস কি, x-5 তার রিলেটিভ স্পিড। কিন্তু এখানে তো একটা জিনিস বলে দিয়েছে, টোটাল স্পিড কত, টোটাল তো হচ্ছে 45, আর আমরা জানি তাদের রিলেটিভ কত, x-5। অতএব আমি কিন্তু এটা বলতে পারি যে x-5 ইকুয়াল টুই তো হচ্ছে 45, x-5 ইকুয়াল টু হচ্ছে 45। তাহলে এখান থেকে x কত হবে, x হবে 45 প্লাস হচ্ছে 5, এই -5টা সাইড চেঞ্জ করে +5 হলো। তাহলে অ্যান্সারটা কত দাঁড়ালো, 50 কিলোমিটার/আওয়ার। এটা কেন করতে হলো, এই যে সেম ডিরেকশনটা থাকার জন্য। একই দিকে যখন হয় আমরা জানি তখন কি করতে হয় বলেছিলাম, মাইনাস করতে হয়। তাহলে এবার দেখো মিলে নাও, এবার কিন্তু হয়ে যাবে। এই যে 5 কিলোমিটার, দেখো এদিকে ছিল 45 আর এটা হচ্ছে 50, তাহলে দেখো তাদের কিন্তু রানিং 5 কিলোমিটার এসে গেল, রাইট? দেখো বুঝতে পেরেছো কিনা, প্রত্যেকে একটু রেসপন্স করবে। সবাই একটু রেসপন্স করবে, তোমরা বুঝতে পারছো কিনা। আর সমস্ত কোশ্চেন ইংলিশ এবং বাংলা দুটো ভার্সানে থাকছে। সো আশা করি, আমার মনে হয় না কারো কোনো প্রবলেম হতে পারে কোশ্চেন নিয়ে। আচ্ছা, শোভন বলছে ক্লিয়ার, ওকে। বাকিরা একটু রেসপন্স করে দাও। আচ্ছা ওকে ওকে, মধুসূদন ক্লিয়ার, নীলয় ক্লিয়ার, ওকে ঠিক আছে, ওকে।
চলো তাহলে আমরা পরের কোশ্চেনে যাই, 3 নাম্বার কোশ্চেনে যাই। দেখো কোশ্চেন দেখে কিন্তু খুব ছোট ছোট মনে হচ্ছে, যাই হোক টেনশন কিছু করবে না, কিন্তু কোশ্চেনগুলো একটু বুঝতে হবে। দেখো কি বলেছে, সবার প্রথমে আমি চলে আসবো কোশ্চেনের শেষে। দেখো সেতুটির দৈর্ঘ্য নির্ণয় করো, অর্থাৎ ওরা এখানে তোমার কাছে ডিস্টেন্স জানতে চেয়েছে। ডিস্টেন্স জানতে চেয়েছে। ভাই ডিস্টেন্স ইকুয়াল টু কী হয় আমরা জানি, ডিস্টেন্স হচ্ছে স্পিড ইনটু টাইম করলে কিন্তু আমরা ডিস্টেন্স পাবো। যাই হোক এটা পাবো, যদি ভ্যালু দেওয়া থাকে আমরা বসিয়ে দেবো। এবার দেখে নিই ঘটনাটা কী রয়েছে এখানে। দেখো দ্য লেন্থ অফ দ্য ব্রিজ, দেখো এখানে কিন্তু ব্রিজ রয়েছে, মাথায় রাখবে ব্রিজ। আর ব্রিজ যখনই পেলাম আমার কিন্তু মাথায় এটা কাজ করছে যে ভাই এখানে কিন্তু ডিস্টেন্স যেটা থাকবে এটা কিন্তু ট্রেনের দৈর্ঘ্য এবং সেই ব্রিজের দৈর্ঘ্য মাথায় রাখতে হবে। ট্রেনের দৈর্ঘ্য আর ব্রিজের দৈর্ঘ্য তা দেখতে হবে, ব্রিজের তো একটা লেন্থ রয়েছে, তাহলে ব্রিজের দৈর্ঘ্যটা কত সেটা তো আমাকে দেখতে হবে। এবার দেখো তাহলে আমার এখানে মেন পয়েন্ট হচ্ছে কিন্তু এই ব্রিজ, কারণ এই যে ব্রিজকে অতিক্রম করেছে তাহলে ব্রিজের দৈর্ঘ্য কত এটা তো আমি জানি না। আচ্ছা এবার কি বলেছে, হুইচ এ ট্রেন 130 মিটার লং, তার মানে কি ট্রেনটা আমি পেয়ে গেছি, ট্রেনটা কত 130 মিটার। তাহলে এবার আমি কি করব বলো। তাহলে এবার বিষয়টা হচ্ছে দেখো এই যে ব্রিজ কত আমি জানি না, তাহলে আমি ব্রিজটাকে কি এক্স ধরতে পারি, আমি ধরে নিলাম ব্রিজটা হলো এক্স, আর এই যে ট্রেন, ট্রেন কত 130, তাহলে প্লাস করলাম আমরা 130, ট্রেন হলো 130। ক্লিয়ার এটা? ইয়েস, হিমাদ্রি একদম সঠিক করেছো, 245 একদম সঠিক উত্তর চলে এসে। তাহলে এবার বিষয়টা দেখো, তাহলে আমরা ব্রিজ তো জানি না কিন্তু ট্রেন জানি, আর আমরা জানি এই যে ট্রেন আর ব্রিজ এই দুটোকেই কিন্তু অতিক্রম করেছে, কত সেকেন্ড সময় লেগেছে ভালো করে বোঝো। দেখো তার গতিবেগ বলে দিয়েছে যে 45 কিলোমিটার পার আওয়ার, কিন্তু সে অতিক্রম করেছে 30 সেকেন্ডে। তাহলে আসলে এই যে দূরত্বটা, এই যে ডিস্টেন্সটা, এটাই কিন্তু সে অতিক্রম করেছে 30 সেকেন্ডে। তাহলে ডিভাইডেড বাই 30 করে দিলাম। কেন ডিভাইডেড করলাম, আমরা জানি কি জানি, ডিস্টেন্স বাই যদি আমরা কি ডিস্টেন্স বাই টাইম করি তাহলে কিন্তু আমরা স্পিড পাবো, রাইট? এই যে স্পিড, তাহলে স্পিডটা কি দেওয়া আছে একটু লক্ষ্য করো, স্পিডটা কি দিয়েছে কোশ্চেনে, এই যে স্পিডটা রয়েছে 45 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটা তো লিখলাম, তাহলে আমাকে এবার লিখতে হবে কি যে এর স্পিডটা, তাহলে স্পিড কি করে বের করব, এখানে দেখো এটা মিটারে রয়েছে, এই যে এই টোটালটা মিটার আর এটা সেকেন্ড, রাইট? এটা দেখো মিটার, এটা কিন্তু সেকেন্ড। এখানে দেখো এই যে 45 কিলোমিটার এটা কিন্তু ঘন্টায় আছে, তাহলে এক কাজ করি এই 45টাকে আমি কিসে কনভার্ট করব, আমি মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নেই, তাহলে তো আমার এসে যাবে উত্তরটা। তাহলে এক কাজ করো 45 বাই আমি যদি এটাকে করি তাহলে কি আসবে, আচ্ছা এখানে আমি লিখে দিই এই যে 45, তাই তো, একে আমি মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে গেলে কত দ্বারা গুণ করতে হবে, 5/18। তাহলে এবার এটা ক্যালকুলেশন করো, এটা ক্যালকুলেশন করলে কিন্তু অ্যান্সারটা চলে আসবে। চলো আমি এখানে একটু ফ্রেশ করে লিখে দিই যে তাহলে ইকুয়েশনটা কি দাঁড়ালো, 130 বাই হলো 30 ইকুয়াল টু কত হবে এটা, কত 3 দিয়ে, হ্যাঁ 3 দিয়ে কাটলে 3 দিয়ে কাটলে 6 হবে, 3 দিয়ে কাটলে 3 15 আসবে, ও আবার যাবে 3 দিয়ে কাটলে 2, 3 দিয়ে কাটলে 5, তাহলে দেখো কত এসছে 5 5 25 বাই হলো 2। এবার এটা তোমাকে ক্যালকুলেশন করতে হবে, এটা ক্যালকুলেশন করলে অ্যান্সারটা চলে আসবে। কেমন? এবার দেখো এই ক্যালকুলেশন করার একটা সহজ প্রসেস রয়েছে, আমরা যে কোনো একটা অপশান এখানে বসিয়ে নেব, অর্থাৎ মেন বিষয় হচ্ছে এইটুকু ক্যালকুলেশন করব, এই এক্স এর মান যে কোনো একটা বসিয়ে দেবো, এইটুকু ক্যালকুলেশন করে দেখবো এই যে 25/2 বলতে কত 12.5, 12.5 হয় কি না। আর নাহলে তুমি নর্মালি করে নেবে ক্যালকুলেশনটা, কি করে করবে দেখো, 2x প্লাস কত 13 দুগুণি 26 ইকুয়াল টু কত 3 25 750, তাহলে 2x ইকুয়াল টু কত হবে, দেখো আমি একটু ডিটেলসে লিখে লিখে করছি, মাইনাস কত 260, তাহলে এটা কত হবে 0, 6 আছে 15 সমান 9 হলে হাতে আছে 1 3 এই যে 4, তাহলে 2x ইকুয়াল টু যদি 490 হয় x ইকুয়াল টু কত আসবে 245 মিটার। শেষ। দেখো বুঝতে পেরেছো কিনা।
সবাই বুঝতে পেরেছো কিনা একটু রেসপন্স করবে। কারো কোনো যদি ডাউট থাকে তোমরা আমাকে বলতে পারো। আচ্ছা, একটু রেসপন্স করবে। ওকে ওকে, ঠিক আছে, চলো পরের কোশ্চেন। তো এই কোশ্চেনটা যাই হোক, আজকে আমি বেশি কোশ্চেন করতে বারণই করলাম। এক কাজ করো, আমি এই কোশ্চেনটা তোমাদের জন্য HW হিসেবে রাখলাম। এই কোশ্চেনটা তোমাদের জন্য আমি HW হিসেবে রাখলাম, ঠিক আছে? একটা কোশ্চেনই থাক, এটা HW হিসেবে। তো আজকে আমরা যতটা তোমাদেরকে দেখালাম, এই যে টোটাল বেসিক জিনিসগুলো, এগুলো একটু ভালো করে তোমরা মাথায় নাও। আমি জানি তোমরা বুঝতে পেরেছো, কিন্তু তারপরেও বলবো আর একটু ভালো করে নাও। তাহলে কি আসবে, তো এই যে এখনো যে কোশ্চেনগুলো রয়েছে তোমরা নিজেরা কিন্তু করতে পারবে। কেমন? আর সেই সাথে আরেকটা জিনিস একটু আমি তোমাদের জানিয়ে রাখি, দেখো যে এখন যে ডাব্লিউবিপির যে ফর্মটা হয়তো বের হবে, তোমরা সবাই জানো 10,000 প্লাস হয়তো যে ভ্যাকান্সিটা রয়েছে, এর মধ্যে দুটো টাইপের রয়েছে। অনেকেরই হয়তো যে ডাব্লিউবিপিটা টার্গেট, ঠিক আছে, কনস্টেবল হতে পারে কিংবা তোমার সাব ইন্সপেক্টর হতে পারে। তো যাই হোক, যার যেটাই টার্গেট, দেখো এইটুকু ভরসা রাখো, আমি যে ক্লাসগুলো এতদিন যাবত তোমাদেরকে করিয়েছি, দেখো RF আগরওয়ালের বইটা কিন্তু অনেকটাই কভার হয়ে যাবে এর মধ্যে। বাজার চলতি আর সেরকম বই দরকার হবে না, চঞ্চল ঘোষ বলো সুবির দাস বলো দরকার হবে না। যারা BCS এর জন্য প্রিপারেশন নিচ্ছ তাদেরও কিন্তু এই যে আমি যা করাচ্ছি, আগে এটা একটু ভালো করে করো। তোমরা দীর্ঘ এতটা মাস ধরে এই ক্লাসগুলো করছো, আশা করি তোমরা বুঝতে পারছো যে হ্যাঁ, যদি আহ, কিছুটা না শিখতে পারতে, আমার মনে হয় না তোমরা কেউ ক্লাস কন্টিনিউ করতে। হয়তো সে জায়গাটা আমি নিতে পেরেছি তোমাদের কাছ থেকে, যে তোমাদের কিছু শেখাতে পেরেছি। যাই হোক, তো আমি একটা জিনিসই তোমাদেরকে বলবো, তোমরা একটু প্র্যাকটিস করো, একটু প্র্যাকটিস করো। না হলে কিন্তু আমার শেষ হয়েছে তার মানে এই নয় যে তোমারও কিন্তু শেষ হয়ে গেছে। আমি একটা চ্যাপ্টার করিয়ে দিলাম তার মানে এই নয় তুমি সেই চ্যাপ্টারটা ভালো করে শিখে গেছো। হ্যাঁ, তুমি সেই ক্লাসটা বুঝতে পেরেছো, ঠিক আছে, কিছুটা জিনিস রপ্ত করতে পেরেছো, কিন্তু সেই জিনিসটা তারপরে যখন তুমি একা একা চেষ্টা করবে, যদি কিনা করতে পারো, তাহলে ভাববে যে না, কিছুটা তুমি শিখতে পেরেছো। তারও কিছুদিন বাদে আরেকটা জিনিস যেটা করতে হয়, রোটেশন করতে হয়। কীরকম? আমি তোমাদেরকে নাম্বার সিস্টেম করেছি সেই 26শে জুন ইউনিট ডিজিট করেছি, তারপরে 28শে জুন তোমাদের ক্লাস হয়েছে, তাই তো? তাহলে এই যে আগের ক্লাসগুলো তোমার মনে আছে কিনা, এটা কিন্তু একটু রিভিশন দিতে হয়। কারণ কি বলতো, শুধুমাত্র নতুন ক্লাসগুলো করছো সবাই একদম টাইম টু টাইম, হ্যাঁ, খাতায় নোট করছো, আপকামিং এর জন্য ওয়েট করে আছো, কিন্তু যে ক্লাসগুলো প্রিভিয়াস হয়ে গেছে সেগুলো যদি তোমরা রিভিশন না দাও, তাহলে কিন্তু আলটিমেটলি ভালো ফল করতে পারবে না, ঠিক আছে? তো আর একটা জিনিস আমি বলেছিলাম, আমার যে মেটেরিয়ালটা তোমাদের রয়েছে, এই মেটেরিয়ালটাকে তোমরা ভরসা রাখো। যাই হোক, অলরেডি ICDS এর কোশ্চেন তোমরা দেখেছো যে কীরকম কী এসছে, আমি তো শেয়ার করেছি তোমাদের কাছে সাথে। আর মেটেরিয়াল তোমরা আগেই পেয়ে গেছো, কতটা কি এসছে না এসছে আমি আর বলবো না। তো আপকামিং যে পরীক্ষাগুলো রয়েছে, ধরো আমরা যতটুকু শুনেছি যে তোমার ফুডের কিছু ভ্যাকান্সি মেবি আসতে পারে। এই ফুডের একটা জিনিস একটু খেয়াল রাখবে, এখানে কিন্তু 50টা ম্যাথ থাকবে, আর এই 50টা ম্যাথ কিন্তু অ্যারিথমেটিক থেকেই ধরে রাখো 95% ম্যাথ থাকবে অ্যারিথমেটিক, বাকি হয়তো কিছুটা তোমার একটা দুটো রিজনিং যদি দেবে, না হলে মেনসুরেশন থেকে একটা দুটো দিতে পারে। কেমন? আর বাকি থাকবে এই যে 50টা জিকে। এবার একটা জিনিস লক্ষ্য করো, দেখো এখন আমি অনেক ক্যান্ডিডেট এরকম দেখেছি তোমাদের মধ্যে থেকে, যে তারা যখন আমাকে ফার্স্ট কল করে এটা বলে যে স্যার এখন একটা জব হলেই হলো, তারপরে WBCS। আর অনেকেই আছে যে স্যার আমার WBP। তো যারা এই ধরনের অ্যান্সারটা দেয় আমাকে, যে একটা জব এনি ওয়ান, যে কোনো একটা হলেই হলো, তো তাদের কাছে এবং তারপরে WBCS, তাদেরকে এটা বলবো যে তোমরা এমনভাবে রেডি হও ভাই, যাতে এই যে ফুডের যে ভ্যাকান্সিটা আসে, খুব সুন্দর একটা জায়গা এখানে তোমার সিলেকশন নেওয়ার, কারণ শুধুমাত্র প্রিলি থাকছে, মেন থাকছে না। এই 50-এ যদি তুমি ঠিকঠাক, আমি যা করাবো ভরসা রাখো, এখান থেকেই হবে, ক্লিয়ার হয়ে যাবে। আর এই জিকেটা একটু ঠিকঠাক করে করতে হবে। জিকেটা করবে কি PSC প্যাটার্নে, যে BCS এর প্রিভিয়াস ইয়ার করো, BCS এর কিছু প্র্যাকটিস সেট করো, হ্যাঁ, কারণ এই PSC কিন্তু পরীক্ষাটা নেবে।
পিএসসি লেভেলের কোশ্চেনগুলো যদি সলভ করতে পারো, তো অনেকে ভাবে যে স্যার আমি ফুডের পরীক্ষা দেবো, তা বিসিএস এর প্র্যাকটিস সেট করলে কি? অবশ্যই প্রিলির প্র্যাকটিস সেটটা করো, অনেকটা কাজে লাগবে। ইংলিশটা বাদ দেবে, বাকি পোর্শনটা তো সেম। আর ম্যাথ আমি যা করাচ্ছি এটাই করো, আশা করি অনেকটাই কভার করে যাবে। আর এর সাথে কি এই 50 ম্যাথ, দেখো এখন আপাতত তো কিছু একটা জব হোক, যারা WBCS এর জন্য প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই ঠিক আছে, বিসিএস তো অবশ্যই মেন টার্গেট, তো তোমরা কিন্তু এই পরীক্ষাটা টেস্ট করার জন্য দিতেই পারো, যে না 50টা ম্যাথ রয়েছে। আমি ধরে নেই যারা WBCS এর প্রিপারেশন নেয় তারা জিকে তো অনেকটাই ভালো, ম্যাথে একটু খারাপ হতে পারে, ওভারঅল আমি ধরে নিলাম। তো তারা যদি জিকেতে তো ভালো র্যাঙ্ক করবেই, জিকে 50 আমি ধরে নিলাম 40 করবে। আর এই ম্যাথ পোর্শনটা যদি তারা ভালো করে শিখতে পারে, এখানে যদি তারা 40 পায়, তাহলে কিন্তু তার সিলেকশন হয়ে যাচ্ছে। তার সাথে সাথে একটা জিনিস মাথায় রাখবে, এই 50 নম্বরে 40 পাওয়া বা 45 পাওয়া মানে কিন্তু তুমি WBCS এর যে মেইনস থাকছে, এখানে তুমি ধরে রাখো 200তে কিন্তু 172 180 প্লাস স্কোর করার মতো তুমি সেরকম রেডি হয়ে যাচ্ছ। তো এই জন্যে বললাম যে এটা ভেবো না যে আমি হয়তো লাইভ ক্লাসে এসে যে শুধুমাত্র ডাব্লিউবিপি বলছি বলে এই ক্লাসটা শুধুমাত্র ডাব্লিউবিপির জন্য স্পেশাল, বা আরআরবি এনটিপিসি বা গ্রুপ ডি বলছি না বলে এই কোশ্চেনগুলো আরআরবি এনটিপিসিতে আসবে না। তো বিষয়টা এরকম নয়, কারণ কি বলতো ম্যাথ সমস্ত পরীক্ষায় থাকে, এবার কি লেভেলটা একটু কম একটু বেশি থাকে। তো আমি বলবো যে যারা ভাবছো যে ডাব্লিউবিপির জন্য এগুলো দরকার নেই, ভুল। দেবে না কে বলেছে? দিনে দিনে যা কম্পিটিশন, দিয়ে দিলে কি হবে? দিয়ে দিলে তুমি পারবে, বাকিরা পারবে না, তাই না? আর আরেকটা জিনিস আমি এটা বারবার বলি যে এক্সাম দিয়ে কখনো কাট অফ নিয়ে চিন্তা করবে না, সেইভাবে প্রিপারেশন নাও যে তোমার কাট অফ নিয়ে যেন চিন্তা করতে হয় না। যারা বিসিএস দেবে, যাই হোক আগের বারের কাট অফটা তো যাই হোক একটু আমাদের আনএক্সেপশনাল ছিল, আর বলে লাভ নেই। তো একটু আইডিয়া এসছে, কারণ অনেকে এর আগের বার এমন হয়েছে যে ভাবছে প্রতিবার 110-এর মধ্যে যায় কাট অফ, ও আমি 115 শিওর শর্ট করেছি, ঠিক আছে, বা 120টা আমি শিওর করেছি, চলো আর বেশি করবো না, আমি সিলেকশন পেয়ে যাবো, প্রিলি পাস। কিন্তু দেখা গেলো কাট অফ চলে গেছে 127, তখন সে ভাবছে সেট আমি যদি আরেকটু করতাম। কিন্তু এ কিন্তু চিন্তা করেনি, এ কিন্তু শিওর ছিল যে আমার কিন্তু প্রিলি ক্লিয়ার হয়ে যাবে, কারণ সে ভাবতেই পারেনি। তো ওই জন্য বললাম ভাবনার বাইরে অনেক কিছু হয়ে যায়, কিন্তু ভাবো এই যে যে ভাবছে আমি 115 বা 120টা শিওর করেছি, সে যেন আমি শিওর প্রিলি পাস, কিন্তু যখন সে দেখলো কাট অফ 127 গেল, সে কি দেখলো? আমি প্রিলি ফেল। আসলে এই প্রিলি ফেল নয়, সে কিন্তু তার লাইফ থেকে একটা বছর পিছিয়ে গেল, একটা বছর, কারণ সে আবার 1 বছর বাদে প্রিলি দেবে। তাহলে তুমি ভাবো এই যে কয়েকটা নাম্বারের জন্য এক একটা বছর, ভাই টাকা পয়সা সব কিছু চলে গেলে পাওয়া যায়, কিন্তু টাইম চলে গেলে কিন্তু তুমি টাইম আর ভাই পাবে না। এখন তোমার কাছে টাইম আছে, ঠিক আছে, তুমি টাইমটাকে সেভাবে কাজে লাগাও না। ভাবো ঠিক আছে এখন তো আমি সবে গ্র্যাজুয়েশন পাস করেছি বা সেকেন্ড ইয়ারে পড়ছি বা ফার্স্ট ইয়ারে পড়ছি, আমি এত তাড়াতাড়ি চাপ নিয়ে লাভ নেই। তো তারা কিভাবে ঠিক আছে চলছে চলছে চলছে, এই চলতে চলতে কি হবে একটা সময় দেখবে তারা কিন্তু এই যে ধরো এই হচ্ছে দেওয়াল, এই যে দেওয়ালের কাছে যখন ফিট টিকে যায় না, তখন কিন্তু আর কিছু করার থাকে না। তখন তারা এটা ভাবে যে স্যার আমাকে আরো দিন, 10 দিনের জিনিসটা আমাকে আরো দিন। আরে ভাই লোড কি অত নেওয়া যায়? তাই না? 10 দিন না খেয়ে তার খাওয়াটা তো একদিনে খাওয়া যায় না। তো এটা করো, এখন সময় আছে, এখন থেকেই উঠে পড়ে লাগো, যে সময় নষ্ট করে টাইমটাকে পার করে দিয়ে তারপরে তুমি হাজার লোড নিতে চাইলেও পারবে না। তো লোডটা এখন থেকেই নাও, যাতে তুমি অ্যাডজাস্ট করতে পারো। আজকে তুমি ডেলি 2 ঘন্টা করে পড়ছো, 2 ঘন্টা, তারপরের দিন 2 ঘন্টা 10 মিনিট, 2 ঘন্টা 30 মিনিট, হ্যাঁ 3 ঘন্টা, এইভাবে তুমি বাড়াতে পারো। টানা দেখবে এটা বাড়বে, এটা কমবে না, কারণ এটা তোমার একটা ধারাবাহিকতা হয়ে যাচ্ছে। তুমি হঠাৎ করে দেখবে একদিন 10 ঘন্টা পড়লে, পরের দিন দেখবে 6 ঘন্টা পড়লে, তারপরে দেখবে 2 ঘন্টা আর পড়তে পারছো না। তাহলে বিষয়গুলো আমি কি বলতে চাইছি তোমরা বুঝতে পারছো? রেগুলার একটু করার চেষ্টা করো। এই যে আপকামিং তোমাদের বিসিএস এর যে প্রিলি রয়েছে, তো যাই হোক এখন অনেকে ভাবছো যে আগের বার 127 গেছে, চলো এবার আমাকে 130 থেকে 135 ধরে করতে হবে। তাহলে এই 135 নাম্বারটা কিভাবে মেক আপ করবে, এটা কিন্তু তোমাকেই হিসাব করতে হবে যে কোন সাইড থেকে আমাকে ক্লিয়ার করতে হবে। আর আমি এটা বলে থাকি যাদের টার্গেট অনলি ফর WBCS, যারা আর অন্য কোনো প্রিপারেশন নাও না, ঠিক আছে, তো তারা কাট অফ নিয়ে ভাই চিন্তা করবে না, তারা এমনভাবে প্রিপারেশন নাও। কারণ দেখো একটা জিনিস কি, তোমার প্রিলিতে হিস্ট্রি থাকে, প্রিলিতে হিস্ট্রি থাকে 50 নম্বরের, আরে ভাই তোমার মেইনসেও তো হিস্ট্রি থাকে 100 নম্বরের।
তাহলে তুমি এমনভাবে প্রিপারেশনটা নাও যাতে তোমার প্রিলির এই যে 50 নম্বর হয়ে যায় এবং মেন্সেরও কিন্তু হিস্ট্রিটা অনেকটা কভার করে, এমনভাবে প্রিপারেশনটা নাও। তোমার দেখা গেল যে জিওগ্রাফি 25টা থাকে আর মেইনসে থাকে 100টা, তাহলে জিওগ্রাফি যখন পড়ছো দেখো চ্যাপ্টার তো একই থাকছে, তাহলে এমনভাবে পড়ো যাতে তোমার মেইনসের জন্য হয়ে যায়। দেখো এই 100 নম্বর পাওয়ার মতো করে যখন পড়বে 25 কিন্তু এমনিতেই ভালো ফল করে ফেলবে, মানে এটা আমার মনে হয়। জানি না, কারণ প্রত্যেকের তো চিন্তা ভাবনাটা আলাদা, তোমাদের যার যার নিজস্ব একটা লজিক আছে, তো যাই হোক। আর বেশি কিছু বলছি না, তো মেন একটাই বিষয়, তোমরা ক্লাসগুলো রেগুলার করো। আর প্রবলেম হলে আমি তো আছি, যতটা পারি আমি দেখানোর চেষ্টা করছি, দেখাবো। তোমরাও ঠিকঠাক করে প্র্যাকটিস করো।